তারা অনেক ঘোষণা করেছেন বাজেটে, ব্যয়ের কথাটা জোরের সঙ্গে বলেছেন, কিন্তু আয়ের উৎসটা এটা সম্পর্কে মানুষ এখনও পরিষ্কার নয়। এখন হচ্ছে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার একই দলের, সেই দিক থেকেই 1 লক্ষ বেকারের চাকরি হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। বাজেটে যখন আমাদের রাজ্যবাসীর জন্য বাজেট, এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ এ কোনো দিন তার ভিত্তিতে বাজেট হয় না। একটা ধর্মীয় অংশকে তাকে নিজেরা ঘোষণা করে বঞ্চিত করা, এটা শ্রেয় নয়, কাম্য নয়। যখন নরেন্দ্র মোদী সরকারে এসেছিলেন সারা দেশে, তিনি বলেছিলেন দাম কম হবেন। আমরা দেখলাম টাকার দামটা কমছে, জিনিসের দাম কমছে না। লেখাপড়াটাকে চালু রাখার জন্য যে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে মিড ডে মিলটা একটা প্রভিশন চালু হলো, এইটা কোনো দিক থেকে ব্যাঘাত ঘটুক, কারণ মিড ডে মিলটাকে আরও বেশি সুন্দরভাবে এই শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সেখানে তুলে ধরাটা, নিশ্চিত করাটা, এটাই তো প্রাধান্য পাবে। বাজেট অধিবেশন পেশ হলো, আর সেখানে বলা হলো মাদ্রাসার জন্য যে বরাদ্দ টাকাটা ছিল তার 61% প্রায় কমানো হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? এটা যারা জনপ্রতিনিধি, তারা যখন নমিনেশন সাবমিট করেন তখন একবার সংবিধানের নামে শপথ নেন, আবার যখন বিধায়ক হন তখন একবার শপথ নেন, আর মন্ত্রী হলে আরেকবার শপথ নেন। 3টে ক্ষেত্রেই হচ্ছে যে সংবিধানের যে অধিকারগুলি আছে তাকে রক্ষা করবে, সুরক্ষা করবে, এটাই অঙ্গীকার করেন। স্বাভাবিকভাবে বাজেটে যখন আমাদের রাজ্যবাসীর জন্য বাজেট, এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ এ কোনো দিন তার ভিত্তিতে বাজেট হয় না। বাজেট হচ্ছে আমার দেশের, আমাদের রাজ্যের, সারা দেশের জন্য যখন বাজেট হয় তখন দেশের নাগরিকদের জন্য। আর রাজ্যের যখন বাজেট হয়, রাজ্য সরকার তারা যখন আয় ব্যয়ের প্রস্তাব রাখেন, তখন সেই রাজ্যের নাগরিকদের সকল অংশের, জাত পাত ধর্ম বর্ণ সম্প্রদায়, আঞ্চলিক প্রাদেশিকতা, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যবাসীর তার হিতে বা স্বার্থে এই বাজেট উপস্থিত করা হয়। সুতরাং তারা একটা ধর্মীয় অংশকে তাকে নিজেরা ঘোষণা করে বঞ্চিত করা, এটা শ্রেয় নয়, কাম্য নয়, এটুকু বলতে পারি। এটা কোনো দিন হয়নি। এটা আমাদের রাজ্যে এত বছর ধরে স্বাধীনতার পর বাজেট হচ্ছে। এইভাবে ধর্মের নামে একটা অংশকে এখন ঘোষণা করে যে যার যা প্রাপ্য তার থেকে বঞ্চিত করা, এটা সমীচীন নয়। এটা গণতান্ত্রিক রীতি নীতি পদ্ধতির সাথে সাযুজ্য নয়। বাজেটে বলা হলো যে এই যে বাচ্চাদের স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় সেইটার যে দায়ভার রয়েছে এবার পুরোটাই চলে যাবে ইসকনের হাতে, সেখান থেকে নিরামিষ খাবার দেওয়া হবে। পুষ্টির জন্য যে মিড ডে মিলটা দেওয়া হতো সেইটার উপরে তো বারবার প্রশ্ন উঠছে, তাহলে কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, একটা সরকার, তার ঘোষিত কর্মসূচি আছে। বিজেপি তারা নির্বাচনের মুখে তাদের সংকল্পপত্র প্রকাশ করেছিল, যার উপর ভিত্তি করে মানুষ তার নির্বাচনে তারা ভোট দিয়েছেন। তারা বেশিরভাগ মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে, তারা 207টা আসনে জয়ী হয়েছেন। স্বাভাবিকভাবে তারা ওই সংকল্পপত্রে যা আছে তাই কার্যকরী করবেন। মানুষের কাছে রুটি রুজি, জীবন জীবিকার ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, এইসব প্রশ্নের যে প্রতিশ্রুতিগুলি আছে, সংকল্প আছে, সেটা কার্যকরী করবেন ধাপে ধাপে, একসাথে সবটা হবে না। এটা আমরা এরকম অন্যায্য দাবি বলি না। ফলে এইটাই হচ্ছে প্রাথমিকতা বা এটাই হচ্ছে প্রাধান্য পাবে। কিন্তু আমরা দেখছি তারা এই জায়গা থেকে সরে গিয়ে এখন আমাদের রাজ্যেই শিশু নারী তার জন্য দপ্তর আছে, চাইল্ড অ্যান্ড উইমেন ওয়েলফেয়ার দপ্তর আছে, তার জন্য মন্ত্রীও আছে। তো তারা তো এটা নিয়ে আলোচনা করবেন। তাহলে হঠাৎ করে তার দপ্তর আছে, তার বিভিন্ন একেবারে জেলা স্তর পর্যন্ত একেবারে ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীভূত ব্যবস্থা আছে, সেইটা তারা ইসকনের কাছে দিচ্ছেন কেন? ইসকন তো একটা সংস্থা, তার ইসকন বলতে সবাই জানেন তারা কারা। হঠাৎ ইসকনের উপর দিচ্ছেন কেন? সরকারি কোনো ব্যবস্থা নেই আমাদের রাজ্যের, তার কোনো ব্যবস্থা নেই, এজেন্সি নেই যাদের উপর নির্ভর করে এটা করা যায়। আর তার জন্য তো বরাদ্দ, এই যে এই যা খাদ্য দেবে, মিড ডে মিল দেবে, এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার দাম, যখন নরেন্দ্র মোদী সরকারে এসেছিলেন সারা দেশে, তিনি বলেছিলেন দাম কম হবেন। আমরা দেখলাম টাকার দামটা কমছে, জিনিসের দাম কমছে না, জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। টাকার দাম 43 পয়সা ছিল, এটা 4 পয়সায় চলে এসেছে, কিন্তু জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে।
সুতরাং আজ থেকে 2 বছর 3 বছর আগে একটা ডিমের দাম যা ছিল, আজকে তো ডিমের দাম বেড়ে গেছে। তখন টাকায় যখন বরাদ্দ হবে, তখন আপনি বলবেন আমি 2 টাকা জায়গায় 4 টাকা করলাম, কিন্তু 2 টাকার জিনিসটা কি 4 টাকায় পাওয়া যাচ্ছে? তা তো পাওয়া যাচ্ছে না, আরও বেশি দাম দিতে হবে। তো সেইটা সাথে মূল্য বৃদ্ধির সাথে সাযুজ্য রেখে একটা হয় যখন মানুষকে রিলিফ দেয়, যারা চাকরিরত, যারা মায়না পায় তাদেরকে দেওয়া হয় ডি অ্যান্ড অ্যালু। কারণ ওই দাম ওঠানামা করলে তাহলে তার আয়ের সাথে সঙ্গতি রাখার জন্য তখন ডিএ দেয়, সেটা নিয়েও তালবাহনা আছে। কিন্তু এই প্রশ্নে আমরা পরিষ্কার মনে করি এই শিশুদের খাদ্য নিয়ে তার একটু লেখাপড়াটাকে চালু রাখার জন্য যে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে মিড ডে মিলটা একটা প্রভিশন চালু হলো, এইটা কোনো দিক থেকে ব্যাঘাত ঘটুক, তাহলে এমনি এই রাজ্যে শিক্ষার্থীর সংখ্যা, ড্রপ আউটের সংখ্যা ক্রমশ কমছে, মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। যখন মানুষের জনসংখ্যা বাড়ছে তখন তার অনুপাতে তো শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। আমরা দেখছি শিক্ষার্থী পরীক্ষার্থী তাদের সংখ্যা কমছে, আবার কমতে গিয়ে শুরু করলো যা কিছুদিনের মধ্যে তার ড্রপ আউট হয়ে যাচ্ছে, তার এই পড়াশোনা সেখানে ছেদ ঘটে যাচ্ছে। তাহলে এই থেকে মানুষকে অনেকে আর্থিকের জন্য তার জন্য আছে না, এই জন্য বাড়ির স্কুলে প্রতিষ্ঠানে আসলে তাদের খাওয়াটা হবে, এর জন্য তার বাপ মার উপর নির্ভর করতে না, পরিবারের উপর নির্ভর করে, এই দৃষ্টিভঙ্গি থেকেই মিড ডে মিল চালু হয়েছিল। সুতরাং মিড ডে মিলটাকে আরও বেশি সুন্দরভাবে এই শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সেখানে তুলে ধরাটা, নিশ্চিত করাটা, এটাই তো প্রাধান্য পাবে। এটা না পেয়ে অন্য দিক যদি প্রাধান্য পায়, তাতে তো লক্ষ্য, যা ঘোষিত লক্ষ্য আর বাস্তবে যা ঘটছে, দুইয়ের মধ্যে মিল হবে না, ফারাক থেকে যাবে। দেখুন, এই রাজ্যে এমনিই হচ্ছে, আমাদের রাজ্যে সরকারের আয়ের থেকে ব্যয় অনেক বেশি, বাজেট ঘাটতি, তার পরিমাণ এই 15 বছরে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, কয়েক লক্ষ কোটি টাকা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই জায়গায় এই সরকারকে তার আয়ের সংস্থান করতে হবে, তারপরে ব্যয়। তারা অনেক ঘোষণা করেছেন বাজেটে, মানুষ আশ্বস্ত হচ্ছে, কিন্তু তাহলে আয় যখন, ব্যয়ের কথাটা জোরের সঙ্গে বলেছেন, কিন্তু আয়ের উৎসটা এটা সম্পর্কে মানুষ এখনও পরিষ্কার নয়। এত যে ঋণের জালে জড়িয়ে আছে, আভ্যন্তরীণ ঋণ, বাইরের ঋণ, এই ঋণ কী করে শোধ হবে তারও কোনো সংস্থান বাজেটে খুব বড় করে আসেনি। কিন্তু আমরা আশা করব যে সরকার তারা জনস্বার্থবাহী কর্মসূচির কথা বলেছেন, বাজেটও জনমুখী বাজেট বলে অনেকে উক্তি করছেন, তাহলে সেইভাবেই তাদের সংস্থানটা রাখতে হবে। আয় বুঝে ব্যয় করো কথাতেই আছে, শুধু করে ঘোষণা করলে তো হবে না। আমি ঘোষণা করলাম কিন্তু আমার সেই ঘোষণার খাতে টাকা, বরাদ্দ টাকা, সেটা দেওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে তো মানুষ এই যে বললেন একটা পাচ্ছে না, আরেকটা হচ্ছে আপনি তাকে পাবার আশা জাগালেন। গ্যাপ বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড ফুলফিলমেন্ট, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি ফারাক ঘটে, তাতে মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ এটা আরও বেড়ে যায়, মানুষের মধ্যে আবার হতাশাও আছে। এটা দেশের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে, সরকারের পক্ষে কোনো দিক থেকেই এটা খুব ভালো দিক বলে মনে করি না। কেন্দ্রীয় সরকার বলছেন যে দ্বিতীয় পয়েন্টটা বললেন যে এই 1 লক্ষ চাকরির কথা তাতে বলা হয়েছে, তাতে বলেছে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করবে, ভালো স্বাগত। তাহলে চাকরিটা যদি 1 লক্ষ হয় তাহলে 30,000 মহিলা, 33,000 মহিলার চাকরি হবে, ভালো। তাহলে 1 লক্ষ কাজ দেওয়ার মতো শূন্যপদ অনেক আছে, সরকারিতে আছে, অধিকৃত সংস্থায় আছে, বেসরকারি ক্ষেত্রে আছে, তার নিয়োগ তো হচ্ছে না ঠিকমতো। আর নিয়োগে তো আগের সরকার আমলে অনেক দুর্নীতি হয়েছে, ফলে সেই দুর্নীতিও রোধ করতে হবে, আবার হচ্ছে নিয়োগটাও চালু করতে হবে। তাহলে এই যে 50,000 বললেন শিক্ষক নিয়োগ করে, 1 লক্ষের মধ্যে বললেন আমরা 50,000 শিক্ষক নিয়োগ করব, তা আমরা দেখি ওনারা ঘোষণা করেছেন, বাস্তবে কী ঘটে। কারণ আগের সরকারও বলেছেন, দিল্লির সরকারও বলেছেন, কেন্দ্রের সরকারও বলেছিলেন অনেক কিছু করবেন, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন। এই আগের সরকারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই সরকার কি করে, কারণ তারা সবেমাত্র এসছে, আজকে 48 দিন হয়েছে। স্বাভাবিকভাবে একটু আমরা দেখি, অপেক্ষা করি। কিন্তু আমরা বলবো, আমরা অভিজ্ঞতার তো সবচেয়ে বড় শিক্ষক, তাহলে অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে এই কথা প্রতিশ্রুতি দেওয়া আর তাকে রূপায়ণ করা, এইটা যদি সরকারের আন্তরিকতা থাকে, তাদের সদিচ্ছা থাকে, তাহলে তারা তার সংস্থান করতে পারে। আর তারা যেহেতু ডাবল ইঞ্জিন সরকার বলছেন, এতদিন একটা সরকার ছিল
কেন্দ্রে একরকম, রাজ্যে একরকম। যদিও আমরা মনে করতাম যে এখন তো ঘোষণার দিক থেকে কেন্দ্র রাজ্য দুটো দলের সরকার, আর এখন হচ্ছে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার একই দলের, একই মতের। রাজনীতিভাবে যে এখানে যখন প্রতিশ্রুতি দেয় তখন কেন্দ্র ঢেলে সাহায্য করবেন, এটাই আমরা আশা করব। আর সেই দিক থেকেই 1 লক্ষ বেকারের চাকরি হবে, সেটাই আমরা প্রত্যাশা করব।